ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। উপসাগরীয় বিভিন্ন দেশ আক্রান্ত, স্থল অভিযানের হুঁশিয়ারির পর ভুল পাল্টালেন ট্রাম্প। সমঝোতা চান না আরাকচি। মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি খাতে দুশ্চিন্তা, দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি মজুতের প্রবণতা ভোক্তার। ফিলিং স্টেশনে ভিড়, সরবরাহ ঘাটতি না থাকার দাবি পাম্প সংশ্লিষ্টদের। মন্ত্রী প্রতিমন্ত্রী ও বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব গ্রহণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত যুগান্তকারী, 5 দিবসে রাষ্ট্রপতি। 5 বীজে স্বয়ংসম্পূর্ণ হতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানোর ঘোষণা মন্ত্রীর। এবার রাজধানীর কামারপাড়ায় বাসায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারী সহ দগ্ধ 10, আশঙ্কাজনক 7। গ্যাস লাইন না থাকার দাবি মালিকের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। উপসাগরীয় অঞ্চলেও নতুন করে হামলা চালিয়েছে তেহরান। বাহরাইনে ইসরায়েলের দূতাবাসে আক্রমণের দাবি করেছে ইরান। পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1300। লেবাননেও নির্বিচারে আঘাত করছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ভোল পাল্টিয়ে ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ইরান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমা হামলা চালায় ইরান। শুক্রবারও তেল আবিব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে তেহরান। ইসরায়েলের সেনাবাহিনী প্রতিহতের দাবি করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। উপসাগরীয় দেশগুলোতেও নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে আক্রমণের দাবি করেছে তেহরান। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। কুয়েত সেনাবাহিনীর দাবি তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানকে সমর্থন জানিয়ে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পারান্ত প্রদেশে 2টি স্কুলে আবারও হামলা চালিয়েছে ওয়াশিংটন তেল আবিব। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশেও। ইরানের ড্রোন বহনকারী একটি জাহাজে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। সংঘাতের মধ্যেই ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে স্থল অভিযানের কথা বলার একদিন পর জানালেন সেটা শুধু সময়ের অপচয়। তবে ইরানকে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন সামরিক বাহিনী তাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। এমন মাত্রায় তা করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলেও সাফ জানান তিনি। আমরা যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা করার কোনো কারণ আমরা দেখছি না। আমরা তাদের সঙ্গে 2 বার আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝপথে আমাদের উপর হামলা করেছে। চীন, রাশিয়া তেহরানকে সহযোগিতা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টর্মিচ। রাইসা জান্না, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় ফিলিং স্টেশনে বেড়েছে ভিড়। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। পাচ্ছে যে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব বাংলাদেশেও কিন্তু পড়তে শুরু করেছে। বিশেষ করে যে চট্টগ্রামে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্কের কারণে দীর্ঘ লাইন, প্রায় আধা কিলোমিটার লাইন আমরা দেখতে পাচ্ছি সেখানে। এবং আমরা সেই লাইনটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে যেখানে মোটরসাইকেল, যে কার, সেই লাইনগুলো একটু দেখানোর চেষ্টা করি। তারা বলছে আসলে তারা যে বিভিন্ন ফিলিং স্টেশনে যাচ্ছে সেখানে কিন্তু তারা 2 লিটারের বেশি তেল পাচ্ছে, অর্থাৎ 2
টাকার বেশি তেল পাচ্ছে না অকটেন ডিজেল এগুলো এই অভিযোগ করছেন। তবে আমি যেই কিউসি যে ফিলিং স্টেশনে এসেছি এখানে ওরা বলছে, মালিক পক্ষ বলছে যে যত টাকা চাই সে যত টাকা দিবে, কিন্তু তাদের অভিযোগ এটাতে দিলেও অন্যান্য যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু দিচ্ছে না তেল। আপনাকে জানিয়ে রাখি এখানে গত এক সপ্তাহ ধরে কিন্তু অকটেন 120 টাকা বিক্রি করা হচ্ছিল, সেটি আজকেও কিন্তু সেই 120 টাকায় বিক্রি হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এবং ডিজেল 100 টাকা বিক্রি হচ্ছে, সেটিও কিন্তু এখনো পর্যন্ত 100 টাকায় বিক্রি হচ্ছে। তবে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্কের কারণে কিন্তু অনেকেই কিন্তু একেবারে তেল অর্থাৎ ডিজেল, অকটেন, পেট্রোল এগুলি কেনার জন্য কিন্তু দীর্ঘ লাইন ধরেছে। তবে এখানে কিউসি কর্তৃপক্ষ বলছে তাদের চাহিদা বেড়েছে, অর্থাৎ তারা প্রতিদিন যেখানে 10,000 লিটার বিক্রি করতো আজকে সেখানে তারা 20,000 লিটারের মতো বেশি যাচ্ছে, সেই কথাটি তারা বলছে। তবে বিপিসি যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যেটি বলছে, তারা বলছে তেলের কোনো সংকট নাই, আগামী এই পুরো মাস কিন্তু যে তেল মজুদ আছে বাংলাদেশে সেতে তেল দিয়ে চলে যাবে এবং সমুদ্রে প্রায় আরও 30 থেকে 25,000 মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ সমুদ্রে ভাসছে, সেই কথাটি তারা বলছেন। তো সব কিছু মিলিয়ে আসলে তেলের দাম বাড়েনি, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। সেই আতঙ্কের কারণে কিন্তু মানুষ একেবারে দীর্ঘ লাইন ধরে কিন্তু এখানে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ লাইন ধরে কিন্তু পেট্রোল, অকটেন এবং ডিজেল সহ যে জ্বালানি তেল আছে সেগুলো কিনছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। এবার অন্য প্রসঙ্গ। জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপির সংসদ সদস্য এবং মন্ত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এমপিদের সংসদীয় রীতি ও সবার মধ্যে অভিজ্ঞতা বিনিময়ে এই আয়োজন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব গ্রহণেরও আহ্বান জানান তিনি। আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বহুল কাঙ্ক্ষিত সে অধিবেশনে যোগ দেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তার অংশ হিসেবে বিএনপি থেকে নবনির্বাচিত এমপিদের নিয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দলটি। শুক্রবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে 2 দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় প্রশিক্ষক, সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। প্রশিক্ষণে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে। প্রশিক্ষণের প্রথম অধিবেশন শেষে বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন, এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে। এই সংসদকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির 219 জন সংসদ সদস্য নির্বাচিত হন, যার মধ্যে 146 জন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, খুদে পাঠকদের পদচারণায় মুখর ছুটির দিনের অমর 21শে বইমেলা। কেউ এসেছে বই কিনতে, কেউ শিশু প্রহরে। গল্প বলার আসলে ছিল উচ্ছ্বাস। কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক সরকারের অগ্রাধিকার খাত ভিত্তিক কর্মসংস্থান তৈরি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি। একই অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য। দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে পাটশিল্পে অবদান রাখায় সম্মাননা তুলে দেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প। আশাবাদী আমরা অনেক কাজ করতে পারবো এবং পাট খাত তার অতীত গৌরব ফিরে পাবে। যারা ইউজার তাদের কাছে এটার দামের অনেক তারতম্য থাকে, সেই তারতম্যের জায়গা থেকে রপ্তানিটাকে ত্বরান্বিত ওইভাবে করা যাচ্ছে না। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য সরকারের। পাট বীজের জন্য আমরা নির্ভরশীল
অন্য একটি দেশের কাছে, প্রতিদ্বন্দ্বী একটি দেশের কাছে, ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী। আগামী দিনে আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে ইনশাল্লাহ এই পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি। বলেন 1 কোটি কর্মসংস্থান তৈরিতে খাতভিত্তিক কর্মসংস্থান তৈরি সরকারের প্রধান অগ্রাধিকার। কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি পাট চাষী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, আপনারা উন্নত প্রযুক্তি, উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন, মানসম্মত আঁশ উৎপাদনে মনোযোগী হন। করব কাজ, করব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে মন্তব্য করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। শিল্পকলা একাডেমিতে 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীর কামারপাড়ায় একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্তঃসত্ত্বা নারী ও 2 শিশু সহ দগ্ধ হয়েছেন 10 জন। রাজধানী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের। শ্বাসনালী পুড়ে যাওয়ায় 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে ভবন মালিকের দাবি, বাড়িতে কোনো গ্যাসের সংযোগ নেই, অন্য কোনো রাসায়নিক দ্রব্য থেকেই ঘটতে পারে এই বিস্ফোরণ। শুক্রবার রাত 3:30টায় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকার 10 নম্বর সেক্টরের একটি বহুতল ভবন। বিস্ফোরণে ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে গেলে 2 শিশু ও 1 অন্তঃসত্ত্বা সহ দগ্ধ হন একই পরিবারের 9 সদস্য সহ মোট 10 জন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। স্বজনরা বলছেন, গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনা। এক ফ্যামিলিরই ভাই বোন এখানে আছে, যারা সব একসাথে মনে করেন যে দগ্ধ হয়ে গেছে। গ্যাসের সিলিন্ডারে নাকি গ্যাসে কোনো সমস্যা হয়েছে, কি ওখান থেকেই মানে বাস্ট হয়েছে। তবে ভবন মালিকের দাবি, বাড়িতে কোনো গ্যাসের সংযোগ নেই, অন্য কোনো রাসায়নিক দ্রব্য থেকেই ঘটতে পারে এই বিস্ফোরণ। কোনোটা অন্য কোনো তো নালাম সিলিন্ডারও ছিল না, না কোনো গ্যাসের কোনো ইয়া ছিল না। কারেন্টের লাইনও ঠিক আছে, আমরা কারেন্টের লাইনের যারা ডেস্কো তাদের ডেকেছি। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ 10 জনের মধ্যে 7 জনের অবস্থায় আশঙ্কাজনক, সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সর্বোচ্চ যিনি বার্ন হয়েছেন 100%, উনি গর্ভবতী, 6 মাসের অন্তঃসত্ত্বা। তো উনি সবচাইতে ক্রিটিক্যাল এই মুহূর্তে। যারা আসছেন প্রত্যেকেরই ক্রিটিক্যাল কিছু না কিছু ফ্যাক্টরস আছে, সবাই আশঙ্কাজনক অবশ্যই, কারণ যেহেতু শ্বাসনালীতে পড়া আছে। তবে 7 জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। বাসাটির দ্বিতীয় তলায় সপরিবারে থাকেন রুবেল। তার চাচাতো ভাই দুবাই থেকে ফিরে পরিবার নিয়ে রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তারা সকলেই। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যেই প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে মেজরিটি পেতে দেওয়া হয়নি। এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রতিবাদ সভায় বক্তব্য দেন তিনি। সাবেক 2 উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, পরিকল্পিতভাবে নির্দলীয় সরকারের উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের জায়গা দেওয়া হয়েছে। সমাবেশ শেষে কাকরাইল নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। নারীর ক্ষমতা, নারীর মর্যাদার প্রশ্নে যখন আপনি উত্তর দিচ্ছেন, সাংবাদিক বলছে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে। বিরোধী দল শব্দটা উনি উল্লেখ করেছেন। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি।
What do you mean by this type of comment? বিরোধী দল তো আর উগ্রবাদীদের মধ্যে নাই, কি বলেন? কোন উগ্রবাদী চরমপন্থীরা পার্লামেন্টে নাই। দেখছেন সময় সংবাদ। ছুটির দিনের বইমেলা খুদে পাঠকদের পদচারণায় মুখর। কেউ এসেছে বই কিনতে, কেউ এসেছে শিশু প্রহর উপভোগে। গল্প বলার আসরে ছিল উচ্ছ্বাস। নতুন ছড়ার বই প্রকাশিত হয়েছে 18টি। মায়ের হাত ধরে ছোট দুই বোন সিজা ও ওয়ানিয়া এসেছে অমর 21শে বইমেলায়। স্টল থেকে স্টলে ঘুরে নিজেদের পছন্দের বই খুঁজে দেখেছে তারা। শেষমেশ ভূতের গল্পের বই কিনে খুশি মনে ফিরেছে বাড়ি। শুধু সিজা আর ওয়ানিয়াই নয়, বইমেলার ছুটির দিনের সকালটা ছিল খুদে পাঠকদের দখলে। বই কেনা শেষ করে শিশুরা ভিড় জমায় কাকতারুয়া পাপেট থিয়েটারের পুতুল নাটকের সামনে। শিশু প্রহর উপলক্ষে ছোটদের জন্য তারা নিয়ে এসেছে দুটি নতুন গল্প। পাশাপাশি ছিল গল্প পাঠের আসরও। রঙিন এই আয়োজন ঘিরে শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। পাপেটটাও দেখতে ভালো লাগছে, আর আমি এক্ষুনি একটা বই কিনবো। পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া আসতে আমার পাগলা ঘোড়া। অভিভাবকদের মতে আনন্দের মধ্যে দিয়েই শিশুদের শেখার আগ্রহ বাড়ে। তাই এমন বর্ণিল আয়োজন নিয়মিত থাকলে বইয়ের প্রতি শিশুদের ভালোবাসাও আরো বাড়বে। মানুষের একটি সুস্থ বিনোদন, আমরা সেই সুস্থ বিনোদনে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে চাই, তাদেরকে সম্পৃক্ত রাখতে চাই। এরকম আয়োজন তো হলে ভালো হয় বাচ্চাদের জন্য। শিশুদেরকে দিতে চাচ্ছি যে তোমরা মোবাইলে গেমস না খেলে তোমরা মাঠে খেলতে আসো, তোমরা বই পড়ো বেশি বেশি। অমর 21শে বইমেলার নবম দিন এবং তৃতীয় শিশু প্রহরে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত ছিল পুরো মেলা প্রাঙ্গণ। এবারের বইমেলায় শিশুতোষ ছড়ার নতুন বই প্রকাশিত হয়েছে 18টি। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। নেপালের সাধারণ নির্বাচনে প্রাথমিক গণনায় র্যাপার থেকে রাজনৈতিক বনে যাওয়া বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বড় ব্যবধানে এগিয়ে আছে। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে ভোটের ফলাফলে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত আরএসপি। গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায়, নেপালের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 72টি আসনে এগিয়ে আছে। প্রাথমিক গণনায় নেপালি কংগ্রেস 8 আসনে এবং সিপিএন ইউএমএল 6 আসনে এগিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সিপিএন 5 আসনে নেতৃত্ব ধরে রেখেছে। 285টি আসনের পার্লামেন্টে 165টি আসনে বৃহস্পতিবার সরাসরি ভোট হয়েছে। বাকি 110 আসনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। উপসাগরীয় বিভিন্ন দেশ আক্রান্ত। স্থল অভিযানের হুঁশিয়ারির পর ভোল পাল্টালেন ট্রাম্প। সমঝোতা চায় না তেহরান। মধ্যপ্রাচ্যে সংঘাতে জ্বালানি খাতে দুশ্চিন্তা। দাম বৃদ্ধির সংখ্যায় বাড়তি মজুতের প্রবণতা ভোক্তার। ফিলিং স্টেশনে ভিড়। সরবরাহ ঘাটতি না থাকার দাবি পাম্প সংশ্লিষ্টদের। এবং মন্ত্রী প্রতিমন্ত্রী ও বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব গ্রহণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। আলিফ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।